নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে জিঙ্কের ব্যবহার সম্পর্কে। জিঙ্ক যেটি গাছের ক্ষেত্রে বা গাছের জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা যদি দেখি যে এই যে জিঙ্কে গাছের যে খাদ্য, সেটি কোন ধরনের খাদ্যের মধ্যে ধরা হয়েছে? অনুখাদ্যের মধ্যে। যেহেতু আমরা বলছি যে এটি খুব অল্প পরিমাণে গাছ গ্রহণ করে, তাই অনুখাদ্যের মধ্যে ধরা হয়েছে। তো এই যে ধান গাছের ক্ষেত্রে জিঙ্কের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি কি আছে, জিঙ্ক কি কি কাজ করে, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জিঙ্কে কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, সেই বিষয়ে জানবো। এবং ধান চাষে অনেকে জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সবার প্রথমে যদি আমরা বলি যে এই জিঙ্কের কাজ কি? জিঙ্কের কাজ হচ্ছে, এক নাম্বার যদি বলি তাহলে সেটা হচ্ছে পাতার ক্লোরোফিল গঠনে সাহায্য করে, ধান গাছকে সবুজ করতে সাহায্য করে। 2 নাম্বার, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। 3, গাছের পাশকাঠির সংখ্যা বাড়াতে সাহায্য করে। এই যে আমরা সকলে এত চিন্তিত হয়ে পড়ি যে ধান গাছের পাশকাঠির সংখ্যা আমরা কি করে বাড়াবো, সেক্ষেত্রে এই পাশকাঠি বাড়ানোর একটা গাছের ক্ষেত্রে মানে গাছের জন্য একটা মূল খাদ্য উপাদান হচ্ছে জিঙ্ক। যদি জিঙ্ক সঠিক পরিমাণে জমিতে থাকে, গাছ যদি সেটা সঠিকভাবে নিতে পারে, তাহলে কিন্তু পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয়। এছাড়া আমাদের যখন শীষ বের হয়, সেই শীষের দৈর্ঘ্য বড় করতে জিঙ্ক সাহায্য করে। এবং শীষের থেকে যে দানাটা গঠন হয়, প্রথমত দানা গঠনের সময় যে পরাগায়ন প্রক্রিয়াটা হয়, সেটা বোরনের প্রয়োজন পড়ে, এবং তার পরবর্তীতে স্টেপেই আমাদের জিঙ্কের প্রয়োজন পড়ে সেই দানাটা গঠন হতে, দানাটা পুষ্ট হতে। তাহলে এতগুলো কাজ কিন্তু এই জিঙ্ক করে থাকে আমাদের ধান গাছের জন্য। এই কারণে বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক। এবার কথা হলো, তাহলে জিঙ্ক আমরা ধানের জমিতে কখন ব্যবহার করব, কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে? দেখুন, জিঙ্ক বাজারে সাধারণত আমরা জানি আমাদের 3 রকমের ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে 21% জিঙ্ক, একটা 33% জিঙ্ক, এবং একটি আপনার 12% EDTA জিঙ্ক বা চিলেটেড জিঙ্ক। তো আমরা ধানের ফসলে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা 33% জিঙ্ক। 21%ও ব্যবহার করা যায়, তবে 21%-এর থেকে 33% জিঙ্ক যেটা আছে, তার রেজাল্টটা কিন্তু ভালো পাওয়া যায় বা ভালো দেখা গেছে, সেই কারণে আমি এটাকে বলছি। তো এই যে 33% জিঙ্ক আমরা যদি ব্যবহার করি আমাদের ধানের জমিতে, কখন ব্যবহার করব? প্রথমত, যখন আমরা বলছি এই যে 10 থেকে 15 দিন বয়সে, যখন ধান গাছ রোয়ার পরে 10 থেকে 15 দিন বয়স হবে, তখন আমরা ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে পারি। অথবা আমরা মোটামুটি ধান গাছের বয়স 25 দিনের আগে, 25 থেকে 30 দিন এর আগে যে কোনো সময় ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তবে সেক্ষেত্রে হয় আপনাকে ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে হবে, অথবা আপনাকে বালির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। কতটা পরিমাণে ব্যবহার করব? 33% যেটি জিঙ্ক এবং সালফার দুটোই আছে, এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমির জন্য 6 কেজি, অর্থাৎ আমাদের 1 বিঘা 33 শতক জমির জন্য 2 কেজি পরিমাণে। তবে এই যে রিকমেন্ডেড ডোজ, এটা কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনি কতদিন আগে জমিতে জিঙ্ক ব্যবহার করেছিলেন তার উপরে। আপনি যদি 21% জিঙ্ক সালফেট ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার একর প্রতি 8 কেজি, সেক্ষেত্রে মোটামুটি বলা যায় যে আপনার 2.5 কেজি বিঘাতে। এইখানে গিয়ে যেহেতু আমরা এটা মাটিতে ব্যবহার করছি, গাছ খুব অল্প পরিমাণে গ্রহণ করে, তাই আপনি মোটামুটি 1 বছরের মধ্যে একবার জিঙ্ক সালফেট ব্যবহার করার কথা চিন্তা করবেন।
বারবার মাটিতে প্রতিটি ফসল চক্রে আপনি কিন্তু জিঙ্ক সালফেটকে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, মাটিতে পর্যাপ্ত পরিমাণে যেটা আমাদের প্রয়োজন গাছের জন্য তার থেকে অধিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাটিতে কি করবে, মাটির বিষক্রিয়তা, জিঙ্কের বিষক্রিয়তা তৈরি করবে। এবং যখনই জিঙ্কের বিষক্রিয়তা তৈরি হবে তখন মাটির মধ্যে থেকে গাছ ফসফরাস নিতে পারবে না, ফসফরাসকে লক করে দেবে। ফেরাস, আয়রন যেটা, তাকে লক করে দেবে, গাছ সেগুলো আর নিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এইখানে এই সাবধানতাটা আমাদের অবশ্যই রাখা প্রয়োজন আছে যে আমরা জিঙ্ক সালফেটকে কখন বা কতদিন আগে ব্যবহার করেছি আমাদের ধানের জমিতে। তো সেক্ষেত্রে বারবার বলা হয় যে অন্তত ধান চাষের ক্ষেত্রে আমরা যদি আমন মরশুম এবং বড় মরশুমে ধরি তাহলে একবারই ব্যবহার করার কথা বলা হয়। সেটা আপনি সবথেকে ভালো হয় যদি বড় মরশুমে ব্যবহার করেন। যদি বড় মরশুমে ব্যবহার না করে থাকেন তাহলে এখানে আমন মরশুমে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। কারণ এই যে সাবধানতার, এটার কথা কিন্তু আপনাদের কেউ বলবে না, আপনাকে সবাই বলবে জিঙ্ক সালফেট ব্যবহার করুন। কিন্তু আপনার এখানে যে ভুলটা হয়ে যায় এটা কিন্তু একটা মারাত্মক ভুল বলা যেতে পারে। এর পাশাপাশি আমাদের যখন ধান গাছে কাস্তর আসবে বা কাস্তর আসতে শুরু করবে, ঠিক তার আগের মুহূর্তে যখন আমরা স্প্রেটা করি, আমরা সেখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর একটা স্প্রে করি। তার সাথে আমরা কি বলি যে বোরন এবং জিঙ্ক একটা স্প্রে করতে। কেন? কারণ এই যে যদি আমরা কাস্তরের ঠিক আগের মুহূর্তে একটা স্প্রে করি জিঙ্কের, তাহলে সেক্ষেত্রে শীষের দৈর্ঘ্য বড় করবে এবং সেখানে এই যে শীষ থেকে যে দানাটা গঠন হচ্ছে সেই দানাটা পুষ্ট করবে। তো সেই কারণে সেইখানে যে জিঙ্কটা আমাদের ব্যবহার করতে হয় সেটা হচ্ছে জিঙ্ক ইডিটিএ 12% স্প্রে করতে হয় আমাদের প্রতি লিটার জলে 1 গ্রাম হারে, তাহলেই যথেষ্ট। তাহলে এই গেল জিঙ্কের টোটাল ব্যবহার। এবার জিঙ্ক নিয়ে একটা সাবধানতা আপনাদের তো বললামই যে অধিক পরিমাণে মাটিতে জিঙ্ক ব্যবহার করা যাবে না। আরেকটা সাবধানতা কি? আরেকটা সাবধানতা হচ্ছে আমরা জিঙ্কে কখনো ফসফরাস জাতীয় যে এনপিকে সারগুলো আছে, যে কোনো এসএসপি, ডিএপি বা যে কোনো এনপিকে যেগুলো আছে যেখানে ফসফরাস আছে, আমাদের মূলত যেখানে ফসফরাস জাতীয় সার আছে তার সাথে আমরা কখনোই জিঙ্কে মিশিয়ে আমাদের জমিতে ব্যবহার করব না। মোটামুটি জিঙ্ক ব্যবহার করার পর আপনার ফসফরাস জাতীয় সার 7 থেকে 8 দিন পরে ব্যবহার করবেন, অথবা আপনার এনপিকে সার যেখানে আপনার ফসফরাস আপনি ব্যবহার করেছেন আপনার জমিতে, সেইখানে সেই ফসফরাস জমিতে ব্যবহার করার পর আপনার 7 থেকে 8 দিন পর আপনি জিঙ্কে ব্যবহার করবেন। এর মাঝখানে কিন্তু আপনি আর জিঙ্কে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কি হবে, ওই জিঙ্ক এবং ফসফরাস দুটো কি হবে, একসাথে বন্ড তৈরি করবে এবং একটা কঠিন অবস্থায় পরিণত হবে, যেটা কিন্তু সহজে ভাঙে না। আর যার ফলে সেখানে গাছ না জিঙ্ককে নিতে পারবে না ফসফরাসকে নিতে পারবে। তাহলে দুটো খাবারই কিন্তু গাছের ক্ষেত্রে নেওয়া একদম কি বলবো কঠিন হয়ে যাচ্ছে। যার ফলে আমরা যতই ফসফরাস দিই আর জিঙ্ক ব্যবহার করি, আমাদের ডেফিসিয়েন্সি কিন্তু আমরা গাছের মধ্যে লক্ষ্য করব। তখন আমাদের একটাই উপায় থাকে, আমাদের স্প্রে মাধ্যমে জিঙ্কে ব্যবহার করার কথা। তো সেহেতু আমরা এই যে টাকা খরচ করে আমরা বাজার থেকে সার কিনে নিয়ে এসে সেটা ব্যবহার করে যদি আমাদের সেটা অপচয় হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের খরচটাই বেড়ে যাচ্ছে, প্লাস আমাদের মাটিটাও খারাপ হচ্ছে। তাই সঠিক সময় সঠিক নিয়ম মেনে আমাদেরকে এই জিঙ্ক আমাদের জমিতে ব্যবহার করতে হবে। আপনি অল্প পরিমাণে ব্যবহার করুন, কিন্তু সঠিক সময় ব্যবহার করুন, সঠিকভাবে ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো কৃষক ভাইয়েরা, এখানে জিঙ্কের আমি দেখুন ডোজটা বলেছিলাম কত, 2 কেজি পরিমাণে বিঘা প্রতি 33 শতকে, কিন্তু যেটা রিকমেন্ডেড ডোজ। কিন্তু আমি বলবো আপনারা যখন সয়েল অ্যাপ্লিকেশন করবেন, জমিতে দেবেন, তখন আপনারা 1.5 কেজি পরিমাণে নেবেন এবং বাদবাকিটা আপনার কাস্তর আসার আগে একবার স্প্রে করবেন এবং দানা গঠনের সময় একবার স্প্রে করবেন। তাহলে দুবার আপনি স্প্রে করে দিন, তাহলে কি হচ্ছে, আপনার মাটির যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কম থাকবে। যেখানে মাটির ক্ষতি কম হবে কিন্তু আপনার গাছ ভালো থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন জিঙ্কে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে ব্যবহার করার কথা, কারণ অনেকেই এই ভুলগুলো করে থাকেন। অনেকে বিভিন্ন এনপিকে সারের সাথেও আমি দেখেছি যে জিঙ্কে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু
মানে কি বলবো, অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের যদি কিছুটা হলেও উপকারে আসে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।